আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহের মতো আজকে আবারও চলে এসেছি। আমার সাথে গেস্ট হিসেবে আছেন খান মাহমুদ আল রাফি। আ আমাদের প্রোগ্রামে সংবাদ বিশ্লেষণ প্রোগ্রামে আসলে আমরা জানতে চাই, জানাতে চাই, শিখতে চাই, শেখাতে চাই এবং সাংবাদিকদের প্রশ্ন করতে চাই যে একটা সংবাদের পিছনে কি, কি থাকে সেগুলো বিস্তারিত আরো জানতে চাই। আজকে খান মাহমুদ আল রাফি আছে। ওনার সাথে কথা বলাটা আমার জন্য খুবই আনন্দদায়ক। অনেক মজা পাই, অনেক তথ্যও জানতে পারি। রাফি ভাই আপনার মানে মেট্রো প্রতিদিন স্টুডিও এবং সংবাদ বিশ্লেষণে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং আচ্ছা, মেরপুর প্রতিদিনের দর্শকদের। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে গতকালকে একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন যে পদ্ম ফুল তুলতে গিয়ে ৪ টা মেয়ে অ্যা মারা গেছেন পানিতে ডুবে। আ এরা ছিল হচ্ছে যে আব্দুল সামাদের মেয়ে, আ ২ টা মেয়ে ছিল। সেটা হচ্ছে যে ফাতেমা নামে একটা মেয়ে ছিল, আফিয়া নামে একটা মেয়ে ছিল। ওটা একটা ক্লাস 8 এ পড়তো, একটা ক্লাস 4 এ পড়তো। ১৪ বছর বয়স এবং ১০ বছর বয়স। এছাড়া সাথে ছিল হচ্ছে শাহরুলের মেয়ে আলেয়া নামে, আ ওর ১০ বছর বয়স এবং মিম নামে ছিল। আ উনি হচ্ছেন ইসার মেয়ে, আ ওর ১৪ বছর বয়স। মানে ও এই ক্লাস 8 এ পড়তো। আসলে এটা আমাদের সবার জন্য একটু দুঃখজনক। আমি আ আমার তো আসলে ওইভাবে কিছু করার নাই। কিন্তু আমি আজকে আমার প্রোগ্রামটা আসলে তাদের জন্য ডেডিকেট করতে যাচ্ছি এবং তাদের পরিবারের মানে এই কষ্টটা বা এই দুঃখটা যেন লাঘব করতে পারে সেই দোয়া করি। আম রাফি ভাই। জি, বিষয়টা গতকালকের বিষয়টা খুবই দুঃখজনক। এটা নিছক একটা দুর্ঘটনাই। তারপরও এখন একেবারে শিশু অবস্থায় যারা থাকে তাদেরকে অনেক বাবা-মারা চোখে, চোখে রাখে। চোখে কিন্তু একটু বড় হলে রাখে না। জি, এ ধরনের ঘটনা আমাদের মেহেরপুরে কম। সবাই ব্যথিত হয়েছে। রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রশাসনিক কর্মকর্তা সবাই গেছে সেখানে। এটা নিয়ে বেশি কিছু বলার নাই। বেশি কিছু বলার নাই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে আপনি তো মিষ্টি খাওয়াইলেন না বা কিছুই বললেন না। আমি ইত্তেফাক থেকে একটা নিউজ পেলাম। দৈনিক ইত্তেফাকে একটা নিউজ দেখলাম যে ১৭ অক্টোবর একটা নিউজ গেছে যে সাংবাদিকদের মানে সম্মাননা দিল আ ডিজিটাল মিডিয়া ফোরাম, ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫। জি, এই অ্যাওয়ার্ডে আমি দেখলাম যে মফস্বল সাংবাদিক ক্যাটাগরিতে ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড আপনি আমি নিজেই পেয়েছি। পেয়েছেন। জি, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ কেমন আপনাকে। ছিল অভিজ্ঞতাগুলো? না, এটা অনেক উৎসাহ, একটা পুরস্কার পেলে আনন্দ হয় এবং পরবর্তীতে কাজের জন্য উৎসাহ হয়। তবে হ্যাঁ, আমি আশাবাদী ছিলাম না এরকম যে হুম, মফস্বল থেকে আমাকে এইভাবে সিলেক্ট করা হবে। আচ্ছা, আচ্ছা। আ সেক্ষেত্রে তো মানে অনেক পরিশ্রম করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, অনেক অনেক না, লড়াই করেছেন। বলতে হ্যাঁ, আমার সাংবাদিকতা মাত্র ৩ বছরের। আচ্ছা, আচ্ছা। তো আমি চেষ্টা করছি। চেষ্টা এখনো করেন। শিখছি, চেষ্টা করছি। আচ্ছা, তবে হ্যাঁ, আমি একটা জিনিস করি যে হুম, আমি যেটা মনে করি যে খবর করব, জি। সেটা যত বাধা বিপত্তি আসুক আমি করার আপনি চেষ্টা করি। সেটা করবেনই। জি। মানে এর ভিতরে তো আপনি মানে নিরাপত্তাহীনতাও বোধ করেছেন যে হুমকি-ধামকি এসছে হয়তোবা হ্যাঁ, কিছু, আপনার কিছু নিউজের হ্যাঁ, ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। একটু সমস্যা জি, হয়েছে। তো অনেক ধৈর্য ধরতে হয়েছে, তাই না? জি। আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে ওখানে বলা হচ্ছিল এরকম যে সাংবাদিকতা, মিডিয়া কর্মী এবং উদ্ভাবকদের স্বীকৃতি জানাতে এই মহোৎসব এই মর্যাদাপূর্ণ আয়োজনে সাংবাদিকতা, উদ্ভাবন ও মিডিয়া সৃজনশীলতার অসামান্য অবদান রাখার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়, যাদের কাজ সমাজে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলেছে বা ফেলবে। আচ্ছা, কতটুকু মানে আপনি প্রভাব ফেলতে পারছেন বলে আপনি মনে করছেন? প্রভাব বলতে আমার অন্যান্য কাজে যতটুকুই হোক, তবে আমি মনে করছি যে অনলাইন জুয়া নিয়ে যে ধারাবাহিক জি, রিপোর্টগুলা জি, করছি জি। এবং যতটুকু জানতে পারছি যে আমাকে যে পুরস্কারটা দেওয়া হয়েছে সেটা ওই অনলাইন জুয়া অনলাইন রিলেটেড সিরিজ রিপোর্টের কারণে, কোনো জি, নির্দিষ্ট রিপোর্টের না। আচ্ছা। তো কিছুটা হলেও প্রভাব হুম, পড়ছে, বোঝা যায় যে আইনের পরিবর্তন হয়েছে। না, না, নিঃসন্দেহে, জি, নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তবে হ্যাঁ, খুব একটা যে পরিবর্তন হয়েছে এটাও বলবো না। আইনের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন হয় নাই এখনো। আচ্ছা, আচ্ছা। এইগুলো মানে এই যে অনেকগুলো ধরা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, এগুলো জি, তো অনেক ইতিবাচক একটা অনেক ব্যাপার। আর জি, এটা চলমান থাকবে আপনি জি, মনে করছেন। আচ্ছা, আপনার প্রচেষ্টা থাকবেই। সাংবাদিকতা তো এরকমই যে জি। চলমান এ থাকেই এটা জিনিসটা। আচ্ছা, আরেকটা ছিল সেটা হচ্ছে যে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ২২শে অক্টোবর দৈনিক কালবেলাতে একটা ছিল যে আপনি ২১শে অক্টোবর মঙ্গলবারে দৈনিক কালবেলার ৩য় বর্ষপূর্তি এবং ৪র্থ বর্ষে পদার্পণ আয়োজন করেছিলেন। কেমন ছিল এটা?
যে এটা আমার জন্য গর্বের, কারণ কালবেলার প্রথম থেকেই আমি আছি। প্রথম থেকে কালবেলারও যখন শুরু সেই সময় থেকে আমি শুরু করি, এবং মেহেরপুরের সকল সাংবাদিকের আমি সহযোগিতা পেয়েছি, কারোর অসহযোগিতা পেয়েছি এটা বলবো না। হুম, প্রথম দিকে একজনের সাথে শুরু করছিলাম, পরে একসময় মেহেরপুর প্রতিদিনে এসে মেহেরপুর প্রতিদিনের সাথেও ছিলাম, এখন হুম, একা করছি। হুম, হুম, কিন্তু এই ৩ বছরে চলার পথে আমি মেহেরপুরের সকল সাংবাদিকের সহযোগিতা পেয়েছি, সিনিয়র জুনিয়র, হুম, এবং এই জন্য আমারও মানে সাংবাদিকতায় নাম করাটা হুম, হুম, সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে। জি। এখানে একটা ইয়ে যে আমাদের সাংবাদিকতা মানে আমাদের মেহেরপুরে যে সাংবাদিকরা আছেন এনারা জি। কি মানে একে অপরের সহযোগিতা বা মিলেমিশে চলে জি। নাকি? কিছুটা দ্বন্দ্ব থাকে, সেটা হুম, হুম, সব জায়গাতেই, সারা বাংলাদেশে মফস্বল পর্যায়ে। হুম, তারপরেও অন্যান্য জেলার তুলনায় নিউজের লেনদেন এবং ইয়েতে মেহেরপুরের সাংবাদিকরা অনেক অনেক হেল্পফুল। অনেক হেল্পফুল। জি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ইউনূস স্যার বলছিলেন, খায়রুল ইসলাম বলেন যে কালবেলা এমন একটা পত্রিকা যা যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। আ বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হলেও কালবেলা তা করে দেখেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা মানুষের আস্থা অর্জন করেছে। আর এটা সম্ভব হয়েছে সংবাদকর্মীদের নিরলস পরিশ্রম ও দায়বদ্ধতার ফলে। এটা মানে নিঃসন্দেহে আমার মনে হয় যে কালবেলার মানে এত জি। দ্রুত এত ফাস্টার উঠে আসা পত্রিকা খুব কমই আছে যে এত দ্রুত উঠে আসছে। অন্যরা কি হয় যে অল্প অল্প করে উঠে আসে মানে ধীরে ধীরে উঠে আসে। বেশ কালবেলা দুর্দান্ত করছে। জি। এটা মূলত হ্যাঁ, হ্যাঁ, আমাদের কালবেলায় আমি যেটা দেখছি, যে খবর কোনো মিস যাবে না। অনলাইনে দরকার হয় ৩ লাইনের খবর উঠবে। হুম, হুম, ওটার বিস্তারিত পরে আসবে। আচ্ছা, আচ্ছা, মানে এই স্ট্র্যাটেজিটা চলে। এখন হুম, একটু নীতি হুম, নির্ধারণীতে ইয়ে হয়েছে, হুম, চেঞ্জ হয়েছে। হুম, কিন্তু ১ম এ যেটা ছিল, যে কোনো খবর বাদ দেওয়া যাবে না। আচ্ছা, দরকার হয় যেটা ঘটছে সাথে, সাথে ২ লাইন হোক, ৩ লাইন হোক, ওইটা অনলাইনে উঠে যাবে। হুম, এরপরে আমি যখন পত্রিকার জন্য নিউজ রেডি করব, তখন পাঠাবো। অনলাইন আপডেট করে ফেলবে। আচ্ছা, মানে আচ্ছা, কালবেলার সাফল্যের ক্ষুদ্র হুম, হুম, কর্মী হিসাবে আমার চোখে এটাই বাজছে যে এটা বাজে। এটা কি মানে ফাস্টার পাবলিশ হয়? মানে আপনি দেওয়ার পরপরই পাবলিশ হয় হ্যাঁ, না? এটা এখন আর ঐরকম হয় না। এখন কিছু নীতি নির্ধারণী চেঞ্জ হয়েছে। কিন্তু ১ম এ যখন ছিল, হুম, হুম, যখনই ঘটনা তখনই হুম, হুম, যতটুকু জানতে পারবো সেইটুকু দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে। দিয়ে একটা গ্রুপে মেসেজ দিলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খবরটা উঠে যেত। আচ্ছা, আচ্ছা। আর এখানে হচ্ছে যে মেহেরপুর জেলার তথ্য অফিসার আব্দুল আল মামুন বলেন, দেশে বর্তমানে ৩,৫০০ পত্রিকা রয়েছে, কিন্তু কালবেলা মাত্র ৩ বছরেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এটি কোনো দৈব ঘটনা নয়। মিডিয়া হাউস থেকে মফস্বল কর্মীদের সাহস জোগানো ও গড়ে তোলার মাধ্যমেই মানে কালবেলা এই দাপটি উত্থান। আপনি এরকমই মনে করেন? হ্যাঁ, জি, আমি মনে করি যে তথ্য অফিসার একেবারে যথার্থ ঘটনাটাই বলেছেন। আচ্ছা, কারণ আমাদের হাউস থেকে আমাদের যথেষ্ট উৎসাহ দেয়া হয়, হুম, এবং আমরা অনেক সহকর্মীর ক্ষেত্রে দেখি নিউজ লিখলে ভুল করলে অফিস থেকে ঠিক করে নেয়। হুম, কিন্তু আমাদের ক্ষেত্রে ওইটা করে না। আমাদের ক্ষেত্রে ফোন দিয়ে নির্দেশনা দিয়ে আবার লিখে পাঠাতে বলে। আচ্ছা, আচ্ছা। তাহলে এবং কাজ হ্যাঁ, শেখার একটা জায়গা এবং তৈরি কোনো হয়। নিউজ করার পরে যদি দেখে যে এই নিউজটা কোনো সংবাদকর্মীর জন্য কোনো সমস্যা হবে, অফিসে ডেকে নেয়। আচ্ছা, যে নিউজটা যেদিন পাবলিশ হবে তার আগে চলে আসতে। হুম, হুম। মানে এই সাপোর্টটা যে অফিস থেকে দিছে, এটা অনেক এটা ভালো অনেক হলো। জায়গায় পাওয়া যায় না। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আপনার কেএম এর রাফি নামে ফেসবুক প্রোফাইল আছে। প্রোফাইলে ৮ নভেম্বর আপনি একটা খবর বলতেছিলেন। আমরা গত যে প্রোগ্রামটা করেছিলাম, গত জি। প্রোগ্রামও এইরকমই একটা আভাস আপনি দিচ্ছিলেন যে মেহেরপুরে আ স্ক্যামারদের প্রলোভন এবং আ এনবিআর এর যে কর জি। করজাল যেটা আছে, এটা একটু যদি বলতেন। এটা মূলত সবটুকু বললে, যেহেতু নিউজটার ভিতরে আছে, এখনো হুম, শেষ হয় নাই। হুম, তবে স্ক্যামাররা মেহেরপুরে সচরাচরই সুবিধা পায়, কারণ এখানকে আমাদের সাধারণত মানুষ অল্প লাভে হুম। বেশি ইনকাম করার একটা প্রবণতা একটা আছে। প্রবণতা আছে। হুম, এই অনলাইন জুয়া যেমন, এতে অনেকে লাভবান হচ্ছে। আবার অনলাইন জুয়ার ক্ষেত্রে একটা দেখা যায় যে চ্যানেল বিক্রির নাম করে টাকা নিয়ে প্রতারণার জি, একটা জি। সংস্কৃতি গড়ে উঠেছে, এবং এটা নিয়ে অনেক মামলাও আছে। হুম, হুম, হুম। ঠিক এরকমই প্রায় ৩ মাস যাবত মেহেরপুরে একটা স্ক্যামিং চলছে, আচ্ছা, যেটা জানি। আচ্ছা। যে নির্দিষ্ট কিছু স্ক্যামার তারা সামনে আসে না, হুম, হুম। তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে যে আচ্ছা। আপনার ফেসবুক কি মনিটাইজড, হুম, হুম। মনিটাইজড হলে আমরা একটা ইয়ে করবো, আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা। প্রথমে বলবে, বলার পরে আপনার দেখবেন ডলার আসছে, হুম, হুম। ডলার উঠাতে পারবেন না। আচ্ছা, তখন তাদের সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করার পরে ওই ডলারটা উঠাতে পারবেন, নাহলে ডলারটা আটকে যাবে। আচ্ছা। তাহলে কি ওনারা কোনো পার্সেন্টেজ বা কিছু কমিশন নিয়ে জি। নেয় এরকম? ওনারা প্রায় 55% ওনারাই নিয়ে আচ্ছা, নেয়। কিন্তু ওখানে তো বলতেছিলেন যে ৩,০০০, ৪,০০০ বা ৫,০০০ ভিউ হইলেই জি, জি।
এটা অনেকগুলো জি, ডলার ইনকাম করা যায়। এটা আমি অনেকের মোবাইলেও দেখছি। কারণ হুম, ভিউ মাত্র ২,০০০ কিন্তু ডলার আছে ৪০০। আচ্ছা, আচ্ছা, মানে এটা ফেসবুকের মাধ্যমে আসছে কিন্তু এখানে কোনো একটা স্ক্যামিং আছে। আচ্ছা। যেটা কারোর চোখে বাধে নাই। কিন্তু যদি কোনো ধারণা করা হয় যে ফেসবুক কর্তৃপক্ষের চোখে বাধে, হুম, তো হুম। তখন এটা একটা বড় সমস্যা হতে পারে। মানে মনিটাইজেশনই দিবে না জি। বাংলাদেশ থেকে এরকম আর একটা দ্বিতীয় বিষয়। আরেকটা যেটা হবে, হুম, যখন স্ক্যামিং হবে কাগজে কলমে, যেমন আমাদের কালবালাতে আজকে একটা খবর এসেছে, বৈধ চ্যানেলে অবৈধভাবে টাকা পাচারের একটা আচ্ছা। নিউজ আসছে। হুম, তো এটাও এরকম বৈধ চ্যানেলে অবৈধভাবে টাকা হুম, হুম, বাইরের থেকে আনার একটা প্রবণতা আছে। হুম। ধরা ওই পড়ছে না ওইটা কি কিন্তু দিন বলতেছিলেন শেষে। ওই যে যেটা ওই কোম্পানি খুলে বাইরের কোম্পানি জি, খুলে অনেকগুলো টাকা জি, পাঠানো হয়েছে একটা ব্যাংকের কর্মকর্তা জি, ওভাবে পাঠাইছে। জি, জি, এই ওটাই। এই 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 এরকমই অনেকটা। এরকমই। এটা যেমন পাঠাইছে, হুম, হুম। এটাও হয়তো এখনো মানে শেষ পর্যায়ে বাংলাদেশে আসতেছে। যেতে পারেনি। আচ্ছা, বাংলাদেশ থেকে কোনোভাবে কালো টাকা পাঠানো হচ্ছে, সেটা আনা হচ্ছে। আচ্ছা, কিন্তু আচ্ছা। সেটা যেহেতু হ্যাকার চক্রের মাধ্যমে, হুম, হুম, এটা কিভাবে আসছে এখনো হুম, মানুষের সামনে না। কিন্তু আমাদের দেশের মানুষ তথ্য প্রযুক্তিতে অতটা উন্নত না। কিন্তু ফেসবুকের কাছে হয়তো কোনো সময় ধরা পড়ে যেতে পারে। আচ্ছা। আর দ্বিতীয় আরেকটা, যে পরিমাণ টাকা তারা কমিশন ছেড়ে দিচ্ছে, হুম, দিয়ে থাকছে, মানুষ হয়তো খরচ করে ফেলবে। তারা হুম, হুম। বুঝবেও না যে দিন শেষে এই ফেসবুকের এই অ্যামাউন্টের ভিতরেই এনবিআর একটা ট্যাক্স দেবে। ট্যাক্স নিতে এবং হবে। যখন রিটার্নের সময় আসবে তখন তারা ধরা পড়বে। জি, জি। আচ্ছা এই টোটাল টাকাটাই তো ওই গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে। গ্রাহকের অ্যাকাউন্টে ঢোকে কিন্তু গ্রাহক ওঠাতে পারে না। গ্রাহক ওঠাতে পারে না। তার অ্যাকাউন্ট আচ্ছা। নাম্বার দিয়ে ওই স্ক্যামারদের কাছ থেকে তুলতে হয়। হুম, হুম। মানে এটা আমি ফেসবুকে এই পোস্টটা দেওয়ার পরে একজন কমেন্ট করছে। আচ্ছা। তার কথা ঠিক আছে। ফেসবুকের যারা ইনকাম করছে তারা সেটা। হুম, হুম। কিন্তু আমি যেটাকে দিছি এটা স্ক্যামিং এর সাথে যুক্ত যারা, আচ্ছা। তাদের ব্যাপারে। হুম, হুম। হয়তো মেহেরপুরের সব মানুষ না। মেহেরপুরে হয়তো ৩ বা ৪% ফেসবুক ব্যবহারকারী এই স্ক্যামারদের পাল্লায় পড়ছে। এরকম মেহেরপুরের বাইরে অন্যান্য জেলাতেও থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, জি। আচ্ছা। এটা কি ওই যে মানে কোনোভাবে ওরা প্রোফাইলের বা পেজের অ্যাক্সেস নিয়ে নেয়? দিয়ে অ্যাক্সেসটা না, ইয়ে ওরা করে দেয়? প্রোফাইলের অ্যাক্সেস নেয় না। আমি যেটা জানছি ওরা প্রোফাইলের লিঙ্কটা নেয়। ওকে। এবং আপনার মনিটাইজ যার আছে ওই হুম, হুম। প্রোফাইলের লিঙ্কটা নিয়ে রাখে। আপনি ওই প্রোফাইলে যখন ওদের হুম, একটা দেয়া কিছু মিউজিক থাকে বা কোনো একটা ডকুমেন্ট থাকে, ওইটার সাথে আপনার ভিডিওর সাথে ওইটা দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই লিঙ্কটা ওরা দিলে ওই স্ক্যামার গ্রুপ আবার তাদের যে লোক আছে সেখানে ওই আচ্ছা, লিঙ্কটা আচ্ছা। দিয়ে দেয়। হুম, 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 হুম। এরপরে ওই টাকাটা ওইভাবে ঢোকা শুরু হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে যে এইটা সংঘবদ্ধ হ্যাকার হুম, চক্র একটা। সম্ভবত মানে সংঘবদ্ধ হ্যাকার চক্র। আচ্ছা আপনার টপিকে চলে আসি। আপনার টপিক সেটা হচ্ছে যে অনলাইন জুয়ারি দীপু সহ ৩ জন গ্রেপ্তার। অ্যা ম্যা ৪ নভেম্বরের একটা নিউজ ছিল। এটা দৈনিক কালবেলাতে বলা হচ্ছিল। এই নিউজে বলা হচ্ছে এরকম যে মেহেরপুর অনলাইন জুয়ারি দেলোয়ার হোসেন দীপু সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার ৩ নভেম্বর বিকেল ৪টা ৫০ মিনিটে মুজিবনগর থানাধীন মেহেরপুর সদর ৮ কবর গামী পাকা সড়কে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আচ্ছা বিষয়টা কি কিভাবে দেখছেন আসলে? বিষয়টা মানে নতুন আইন হওয়ার পরে একেবারে যে স্থবির হয়েছিল, হুম, হুম। এখন পুলিশ কাজ করছে বলে মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। যেমন সাতক্ষীরাতে হুম, মুর্শিদ আলম লিপুকে ধরলো, তার আগে ঝিনেদাতে একটা চক্র ধরছিল, চুয়াডাঙ্গাতে ধরা জি। পড়লো। এবং আগে যখন পুলিশের সাথে কথা বলতাম তারা আগেই ভয় করতো যে এখন আইনে কিছু নাই, এটা নিয়ে গিয়ে কোর্টে হেনস্থার শিকার হতে হয়। হুম, হুম, তাদের আমরা ১ ঘন্টা আটকে রাখতে পারি না। হুম, তো আমার মনে হয় যে এখন যেহেতু আইন হয়েছে, পুলিশ মনে করছে হয়তো তারা আটক করলে এখন সেই সাপোর্টটা পাবে, হুম, একটু হুম, সাহস ফিরে পাচ্ছে। হুম, হুম, হুম। আজকেও তো বোধহয় একজনের জামিন ছিল। জামিন তো নাকচ করে হ্যাঁ, দিয়েছে। আজকে ওই যে মুর্শিদ আলম লিপু সাতক্ষীরা যিনি হুম, আটক হয়েছিলেন, ওনার পরবর্তীতে সাতক্ষীরায় আরো ৩টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আচ্ছা। যশোরের ২টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মেহেরপুরে ২টা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজকে এখানে 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 আনা হাজিরা হয়েছে। হাজিরা দেওয়া জি। হয়েছিল। উনি কি জামিনের জন্য আবেদন করেছিলেন হ্যাঁ, বা আজকে এরকম ওনার কিছু? আইনজীবীরা জামিনের জন্য আবেদন করছিল কিন্তু ওই আবেদন নাকচ করে দিয়েছে আচ্ছা, বিজ্ঞ আদালত। আদালত নাকচ করে দিয়েছেন। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যে এই যে ৩ জনকে ধরলো এটা তো মানে দীপু ছিলেন দীপু এর সাথে আছে সুমন আলী এবং আ সাকিবুল ইসলাম। আচ্ছা এই ৩ জনই কি এজেন্ট ছিল নাকি ওর সহযোগী বা না, ৩ এরকম জন কিছু? আমি যতটুকু শুনছি যে আলাদা, আলাদা এজেন্ট ছিল। আলাদা, আলাদা এজেন্ট ছিল। আচ্ছা মানে আমি এটাই ভাবছিলাম যে এদের নামে তো আবার দেখলাম যে ইয়েতে নতুন ধারার অনুযায়ী নতুন তাদের ধারার অনুযায়ী মামলা আছে। মামলা করা হয়েছে। তাহলে হচ্ছে যে এদের তো মানে মিনিমাম ২ কোটি টাকা দেওয়াই লাগবে বা দেওয়া ১০ লাগবে। বছরের জেল জি। খাটা লাগবে। তো আমি ভাবতেছিলাম যে যদি অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে সে এত টাকা পাবে কোথায় বা এত এবং জরিমানা দেবে কে?
এদের সাথে আরো ওনাদের যাদের ধরছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরো 16 জনকে আসামি করছে ওই মামলায়, জি, এই জি। মামলাতেই। হুম, হুম, হুম। এবং না তারা ওটা আছে, পরের টপিকে আছে, আমরা জি ওইটার সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আহ, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে মানে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে আইনটা আছে বা যে আইন মোতাবেক ইয়েটা করা হয়েছে, এতে যে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এটাতে মানে ইয়ে মনে করছেন কিনা, সাফিসিয়েন্ট মনে করছেন কিনা? না, আইন নিয়ে আমার সাধারণ চোখে, যদিও আমি আইনজীবী না, হুম, তো হুম, নিউজ করতে গিয়ে এবং আইনের বই ঘেঁটে যা দেখছি এখানে এখনো যথেষ্ট ঘাটতি আছে। আচ্ছা। তবে আগে যে অবস্থা ছিল সেটার থেকে এখন আইনটা হুম, শক্তিশালী। আর আইনটা অনেক জি, শক্তিশালী। আচ্ছা, আচ্ছা, কিছু আচ্ছা। ঘাটতি বলতে যেমন এই সাইবার সুরক্ষা আইনে নির্দিষ্ট ব্যাখ্যাগুলো দেওয়া নেই, হুম, অধ্যাদেশে হুম, যে ব্যাখ্যাটা হুম, থাকে, যে সেই ব্যাখ্যাগুলো দেওয়া নেই বলে এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে, সেটা সাধারণ মানুষের বিরুদ্ধে। আচ্ছা, তবে আচ্ছা, জুয়ারিদের ক্ষেত্রে এটা অপব্যবহার হওয়ার সুযোগ নেই, এখন পুলিশ শক্তভাবে অ্যাকশন নিতে পারবে বলে আমার মনে হয়। আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে হচ্ছে যে এদের কি শুধুমাত্র এই জুয়া কেন্দ্রিক বা টাকা মানি লন্ডারিং এইরকমই মামলা করা হচ্ছে, নাকি এর পাশাপাশি আরো কোনো মামলা মানি লন্ডারিং তো আসতেছে? সাধারণত জেলা পুলিশ করতে পারে, কিন্তু তারা করে না যেহেতু তাদের সেই লজিস্টিক সাপোর্টটা নাই। হুম, হুম, এই মামলাটা যখন সত্য প্রমাণিত হবে বা হুম, সিআইডি নজরে হুম, হুম। আসবে, তারা মানি লন্ডারিং এর জন্য মামলাটা ট্রান্সফার করে নেবে এবং তারা তদন্ত করবে। আচ্ছা, আচ্ছা। এবং এখন আমি পর্যন্ত। সিআইডি সূত্রে জানতে পারছি হুম, তারা হুম, প্রায় 21টা দপ্তরের তথ্য হুম, হুম। নিয়ে তারপরে মানি লন্ডারিং করে, যে লজিস্টিক সাপোর্টটা পুলিশের থাকে না। আচ্ছা, আচ্ছা। এটার জন্য আমি দেখতেছিলাম একটা নিউজটা মানে পুরোপুরি ইয়েটা সত্যতা আমিও যাচাই করতে পারি নাই। এমন করা হচ্ছে যে ওয়ান এক্স বেড বা এই জাতীয় যে ওয়েবসাইট গুলো আছে, সেই জি, ওয়েবসাইট গুলোতে ঢুকতে গেলে নাকি ইন্টারনেট স্লো করে দেওয়া হচ্ছে, এরকম কিছু শুনছেন এটা কি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু এ ধরনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দেখা যায়নি আর এবং কি। 1 তারিখ থেকে সব সাইট বন্ধ বলে দিয়েছিল। এখনই হুম, আপনি হুম, মোবাইল চালান, যেকোনো অ্যাপসে ঢোকেন, নেট অন থাকলে অফ করতে গেলে দেখবেন যে ফোর্স অ্যাডভার্টাইজ চলে আসছে, আপনি না দেখে বের হতে জি, পারবেন না। জি, জি, জি। আচ্ছা। এক্ষেত্রে হচ্ছে যে মানে বলা হচ্ছিল যে দেলোয়ার হোসেন দীপুর বিরুদ্ধে মিরপুর সদর, গাংনী ও মজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। সুমন আলীর বিরুদ্ধে মজিবনগর থানায় একটি মামলা বিচারাধীন আছে বলে জানা গেছে। আহ, মেহেরপুরের পুলিশ সুপার কালবেলাকে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে অভিযান আরো জোরদার করা হবে। জি, আচ্ছা, এটা তো পরবর্তীতে করা হয়েছিল, তাই না? জি। মানে পরবর্তীতে ইয়ে করা হয়েছে। আরেকটা নিউজের দিকে আমি নজর দিই, সেটা হচ্ছে যে দৈনিক কালবেলাতে আপনার 7 নভেম্বর একটা নিউজ ছিল। নিউজে বলা হচ্ছে যে মেহেরপুরের সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রথম মামলা, জি। এটাই প্রথম মামলা আমাদের মেহেরপুর জেলার প্রথম মেহেরপুর মামলা। জেলার প্রথম জি, মামলা। এখানে আসামি করা হয়েছে 19 জনকে। জি। 19 জনের ভিতরে এই যে যে 3 জনের কথা বললাম, এই 3 জন তো আছেই। এই ৩ জন তো আগের দিনে ঘোষণা করছিল, তখন জি, মামলা দায়েরটা প্রক্রিয়াধীন ছিল। জি, জি। যখন আচ্ছা। ওই আগের নিউজটা করা হয় সে সময় হুম, হুম। পুলিশ সুপার ব্রিফিং এর মাধ্যমে যেটা জানাইছিল, প্রেস ব্রিফিং আচ্ছা, এর মাধ্যমে, আচ্ছা। প্রেস রিলিজের মাধ্যমে, ব্রিফিং হুম, না, হুম, তাতে যে মামলা প্রক্রিয়াধীন আছে। আচ্ছা। এবং তারপরে মামলা হয়েছে, আমরা পরবর্তীতে যখন কাগজ পাই তখন দেখি যে এর সাথে আরো 16 জন হুম, হুম, আসামি যুক্ত আছে। আচ্ছা, তবে আচ্ছা। এক্ষেত্রে একটা হুম, এক্ষেত্রে হুম, মামলা হওয়া মাত্র সাধারণত অন্যান্য জায়গায় যেমন দেখা যায় যে প্রথম দিন হয়তো গোপনীয়তাটা বজায় রাখে, যখন আদালতে তাদের সোপর্দ করা হয় তখন এই হুম, মামলার এজাহারটা উন্মুক্ত করে দেওয়া হয় আচ্ছা। সাংবাদিকদের জন্য। হুম, হুম, এরপরে এটা করা হয় নাই, আমি বেশ কয়েকবার চেষ্টা করছি। হুম, হুম, করার পরবর্তীতে যখন পাই নাই, তখন আসামিদের আইনজীবীরা যখন কোর্টে এই হুম, মামলার নিয়ে দৌড়াদৌড়ি করে এবং আসামিদের লোকজন ছিল তাদের কাছ থেকে আমি এটা সংগ্রহ করি। আচ্ছা, তো আচ্ছা। আমার কাছে এটাও একটু অপ্রীতিকর লাগছে যে জেলা পুলিশের কৃতিত্ব যেটা তাদের প্রচার করার কথা ছিল সেটা হুম, হুম, আমি চেষ্টা করেও পারি নাই নিতে। হুম, হুম, হয়তো তাদের ইয়ে ছিল আরো পরে করবে, আচ্ছা। কিন্তু সংবাদ তো আজকে যেটা ঘটবে হুম, হুম, সেটা আমি 3 দিন পরে করতে পারি না। হুম, হুম, এটাও হুম, হুম, জি, জি। পুলিশ এবং জেলা প্রশাসনের এই জিনিসটা ইয়ে করা উচিত। তো হুম, আমি যখন ওইটা পারছি ওইটাই লিখছি এবং চেষ্টা করছিলাম পুলিশের অফিসিয়াল বক্তব্য নিতে। সেটা যখন পারি নাই তখন আমি আমার নিউজে সত্যটাই লিখছি, যে আসামি সূত্রে হুম, এবং মামলার নথি সূত্রে। আচ্ছা, আচ্ছা। জি। আরেকটা নিউজও তো সম্ভবত গেছে আজকে, যে অনেক জায়গা থেকে তকবির চলছে বা মুর্শিদ আলম লিপুকে যে ২টা মামলায় হুম, হুম, দেখাতে চেয়েছিল, লিপুকে যতটুকু জানি গতকালকে মিরপুরে নিয়ে আসা হয়েছিল, যে আজকে এই মামলা ২টা শোন অ্যারেস্ট দেখানোর আবেদন হয়েছে, হুম, হুম, আবেদন করবে। হুম, হুম, তো এটার থেকেও চাঞ্চল্যকর একটা বিষয় ঘটে গেছে, যেখানে
একজন এসআই সাহেব আলী, যার বিরুদ্ধে এর আগেও অনলাইন জুয়ায় সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল। হুম, উনি মুজিবনগর থানায় কর্মরত ছিলেন একসময়। হুম, তারপরে উনার একটা কল রেকর্ডও গণমাধ্যমে ফাঁস হয়েছিল। জি, জি, তাকে নিয়ে অনেক হুম, কথা হুম, হয়েছিল। হুম, তো সেই ব্যক্তি হঠাৎ দেখা যায় যে মেহেরপুরে এসে ওনার লিপুর সাথে আলাপ করছে। যে আচ্ছা, এই জিনিসটা একটু দৃষ্টিকটু লাগছে যে হ্যাঁ, যদি সে মেহেরপুর জেলায় থাকতো সেটা আলাদা। হুম, তো হুম, সে মাগুরার থেকে যখন মেহেরপুরে চলে আসছে তাহলে হুম, কোন উদ্দেশ্যে বা কে? তার তো রক্ত সম্পর্কও না হুম, বা তার কোনো আত্মীয় না। হুম, হুম, এই জিনিসটা অনেকের চোখে বাজছে আচ্ছা। এবং আমি জানি যে না, ওখানে তো পুলিশ সুপার সম্পর্কটা পর্যন্ত এরকম হওয়া উচিত ছিল জি, যে বিপরীত 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 হওয়ার একটা কথা ছিল। দাকুমরা একটা সম্পর্ক হওয়া জি। উচিত ছিল। আচ্ছা। হুম, এবং এটাই কোর্ট এলাকায় অনেক প্রতিক্রিয়া হয়। হয়তো আমি যেটা শুনছি যে পুলিশ সুপার কার্যালয়েও অনেকে জানাইছে। জানানোর পর হয়তো সেখান থেকে বকাবকি করার পর সে সরে গেছে। হুম, আমি নিশ্চিত না। তবে পরবর্তীতে সে সেখান থেকে সরে গেছিল। আচ্ছা, আচ্ছা, তা আচ্ছা। এটা আজকে লিপুকে যে আটক করলো, হুম, এই আটক দেখালো, এটার থেকে আরো বেশি চাঞ্চল্যকর হয়ে গেছে যে এই একজন পুলিশ সদস্য একজন আসামির সাথে দেখা করতে ছুটে আসছে প্রায় ১০০ মাগুরা থেকে। কিলোমিটার দূর থেকে। জি, জি। আচ্ছা, আমি একটু নামগুলো বলে দিই। আচ্ছা, এই যে নামগুলো দিয়ে দেওয়া হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, আম এগুলো আসলে মানে এগুলো হয় নরমালি? জি, নরমালি এগুলো তো মানে যেহেতু মামলা হয়ে গেছে মামলা সেটা হয়ে তো গেছে। জি। ওপেন হয়ে যায়। মামলা যখন হয়ে হ্যাঁ, যায় কোর্টে যায়, কোর্টে গেলে হুম, উকিলের কাছে চলে আসে, হুম, আসামিদের কাছে চলে আসে। হুম, জি, তো এখানে লুকোচুরি কিছু নেই। এই বরং হ্যাঁ, হ্যাঁ, এটা হলে পুলিশের ক্ষেত্রে আরো ভালো যে কোনো না কোনো সোর্স যখন এই আসামিদের দেখবে তাদের হয়তো জানাই দেবে। হুম, হুম। তো এই যে নামগুলো দেখলাম বা যেগুলো আমরা জানি জি। অনেকেই দেশের বাইরে আছে তাদেরকে ফিরে আনা যাবে কিনা বা এরকম কোনো ইয়ে আছে কিনা? এইরকম দেশের বাইরে থেকে ফিরিয়ে আনার কিছু ইয়ে নাই। তারপরেও কিছুদিন আগে সরকারের একটা ঘোষণা শুনছিলাম যে সিআইডি কে পাওয়ার দেওয়া হবে এবং দুদককে হুম, হুম, যে দেশের বাইরেও অর্থ সম্পদ আছে কিনা সেটা অনুসন্ধান করার ক্ষমতা দেওয়া হবে। তো সেই ধরনের কোনো আইন তো এখনো পাস হয় নাই। আচ্ছা, তবে এখানে যে আসামির তালিকা আছে হুম, হুম, এটা দেখলেও মনে হয় যে মেহেরপুরে যারা আগে অনলাইন জুয়ায় জড়িত ছিল তারাই হুম, হয়তো আছে, নতুন নাই। আচ্ছা, নতুন আচ্ছা। অনেক আছে। হ্যাঁ, এর বাইরে কিন্তু তো অনেক, এইখানে অনেক। যে জি, আসামিগুলো আছে এদের নামে আরো আগে অনেক মামলা পাবেন। প্রায় আচ্ছা, অনেক মামলাতে এই লোকগুলো জড়িত আছে। আচ্ছা, কিন্তু সেই ধরনের নতুন কোনো ব্যক্তি এই নতুনভাবে এই মামলাতে আসে নাই। আচ্ছা। পুরাতন আসামিরাই আবার নতুন মামলায় এসছে। নতুন মামলায় এসেছে। আমি এর নামগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে কোমরপুর গ্রামে মুকুল শুভ, প্রসেনজিৎ হালদার, আখতারুজ্জামান, অ্যা এটা কি হবে? ফিলসন। ফিলসন, আচ্ছা। তারপর হচ্ছে শামীম, মহাজনপুর গ্রামে মিঠু ও সোহাগ, গোপালপুর গ্রামের বদিউজ্জামান রয়েল, রসিকপুর গ্রামে সিরাজ, মোনাখালী গ্রামে মাহফুজ রহমান, আচ্ছা, গাংনী উপজেলার গারাডুব গ্রামে তুলিপ হোসেন, মেহেরপুর সদর উপজেলা বামনপাড়ার রঞ্জু ও রাজু, কোটপাড়ার মোহাম্মদ সাজু, শেখপাড়ার পনির এবং স্টেডিয়াম পাড়ার বাপ্পি। মামলায় আরো কিছু অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা। এটা জি। এটা তো থেকেই যায়, এটা তাই তো? সাধারণত বেশিরভাগ মামলাতে অজ্ঞাতনামা থাকে। অজ্ঞাতনামা গুলো যে থেকে যায়। পরবর্তীতে যদি তদন্তে বেরিয়ে আসে তাদের নামটা ঢোকানোর জন্য। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে এদের তো যে লেনদেন মানে কথা আদান প্রদান গুলো হয় টেলিগ্রাম জি। বা হোয়াটসঅ্যাপ বা এই জাতীয় মেসেঞ্জার গুলো, এগুলো কি চেক করা হয়? এগুলো সাধারণত তারা যে প্রযুক্তি ব্যবহার করে যে সাথে, সাথে যদি ফোনটা নিয়ে হুম, ফরেনসিক করতে পারে তাহলে। কিন্তু সময় যদি না পায় অনেক কিছুই তারা মুছে ফেলতে পারে। আচ্ছা। তবে আর্থিক লেনদেনের বিষয়টা থেকে যায়। হুম, হুম, তবে মেসেজ অনেক, অনেক মেসেজই তারা যেভাবে টেলিগ্রামে করে সেগুলো আর ফিরে আনা সম্ভব হয় না। আচ্ছা, আচ্ছা। মানে আর সূর্য, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা তারা যেটা হুম, পুলিশ সূত্রে জানতে পারছি, তারা সাধারণত লেখার বদলে ভয়েস ব্যবহার করে আচ্ছা, আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে ওয়ান টাইম করে। হুম, যে হুম। আপনি ভয়েসটা শুনলেন তারপরে ভ্যানিশ হ্যাঁ, হয়ে যায়। তারপর ভ্যানিশ হয়ে যায়। জি, ভ্যানিশ মেসেজ যেটা। আচ্ছা। আ এটার জন্য হচ্ছে যে আপনার ওখানে বলা হচ্ছিল যে অভিযান স্থল থেকে মানে ওই যে আপনার একটা নিউজ ছিল। নিউজে যে মামলা আসামি পনির ও তুলিপ হোসেনের বিরুদ্ধে অর্থপাচার সম্পর্কিত একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রতি দৈনিক কালবালার ফ্রিল্যান্সার সেজে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এই শিরোনামে যে ইয়েটা জি। হয়েছিল। ওই নিউজটা হুম, হুম, অসম্পূর্ণ ছিল। মানে হুম, যেহেতু সবার তথ্য পাওয়া যায়নি, তাদের হুম, একটা গ্রুপ আছে। হুম, তো হুম। সেই গ্রুপের সদস্য তারা ২ জন। বাকিদের বিষয়ে এখন কালবেলার অনুসন্ধান চলছে। আচ্ছা, সেইসব আচ্ছা, এলাকার প্রতিনিধিরা কাজ করছে। আচ্ছা। হয়তো সামনে দেখা যাবে। সামনে এটা দেখা যাবে। তবে হ্যাঁ, ওখানে গাড়ি তো ৬ টা ছিল? একই ৫ রকম টা। গাড়ি? ৫ টা গাড়ি পাওয়া জি। গেছিল। আচ্ছা, আচ্ছা। বাদবাকিগুলো কি এবং মেহেরপুরের নাকি এই দুটাই না, মেহেরপুরের? ২ টাই ছিল মেহেরপুরের মালিকানায়। পরবর্তীতে যেটা জানতে পারছি, এই গাড়িগুলো যখন ছাড়ানো হয়েছে, গাড়িগুলা অন্য মানুষের নামে আচ্ছা, রেজিস্ট্রেশন করা হয়েছে। আচ্ছা, সে আচ্ছা, কাগজটা আমাদের কালবেলার হাতে আছে, আচ্ছা। অনুসন্ধানী টিমের হাতে। হুম, হুম, হুম।
আচ্ছা। এই ঘটনায় ইয়েতে কি বলে আপনার হচ্ছে যে নথি অনুযায়ী এই চক্র আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে বিদেশে টাকা পাচার করত। তারা বিকাশ, নগদ, রকেট ও উপায় অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন চালাতো। ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা ছিল তাদের কৌশল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি টয়োটা প্রিমিও গাড়ি, 4টি স্মার্টফোন, মোবাইল ব্যাংকিং সিম, লেনদেন সংক্রান্ত নথি ও অন্যান্য ডিজিটাল প্রমাণ। দীপুর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, ডাচ বাংলা ব্যাংকের 3টি কার্ড ও 2টি পেন ড্রাইভ। জি, এটা মূলত কোনো অনুসন্ধান নয়, এটা যে পুলিশ যে মামলার এজাহার দিচ্ছে এজাহারে হুম, যেটা লেখা হুম, সেই অংশটুকুই হলো এইটুকু, হ্যাঁ, হ্যাঁ, যে জি, পুলিশের ভাষ্য যেটা সেটাই। জি। আচ্ছা, এই ঘটনার জন্য মামলা করা হয়েছে আপনার হচ্ছে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20-2, 24-2, 27-2 ধারায় মামলা হয়েছে। মামলায় 19 জন আসামির কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা পরিচয় আসামি রাখা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিছু বলা হয়নি, মানে আপনারা জি, এখনো পর্যন্ত ওই ইয়েটা পান নাই। এখনো এই মামলার ব্যাপারে কোনো গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয় নাই পুলিশের পক্ষ থেকে। তবে আচ্ছা, যেহেতু নিউজ হয়ে গেছে তারা হয়তো এখন মনে আচ্ছা, করছে যে জিনিসটা যেহেতু হয়ে গেছে আর প্রয়োজন নাই। হুম, তো তবে আপনি, এই ক্ষেত্রে আমি হ্যাঁ, হ্যাঁ, মনে করি যে হ্যাঁ, এই মামলাগুলোর ক্ষেত্রে গণমাধ্যমের সাথে লুকাতে পারে পুলিশ সর্বোচ্চ যে কোর্টে আসামিকে তোলা পর্যন্ত। হুম, তারপরে তো এই তথ্য লুকানোর কোনো সুযোগ নাই। পুলিশ হুম, হয়তো পুলিশের কোনো অফিসার আমাকে দেবে না, কিন্তু কোর্টে তো সেটা চলে গেছে। কোর্টে চলে গেলে আসামির উকিলের কাছে যাবে জি, এবং তথ্যের অবাধ প্রবাহ থাকলে ভুল বোঝাবুঝিটাও কম হয় হুম, এবং একসাথে পুলিশ সাংবাদিক সবাই মিলে একসাথে কাজ করা যায়। একসাথে কাজ করতে পারে। জি, আচ্ছা। আম মানে আমরা শেষ করব। আজকে ঠিক টপিক আছে। মনে হচ্ছে শেষ হয়ে জি, গেছে। আপনি যদি দর্শকদের কিছু বলতে চান। আমাকে ডাকার জন্য মেহেরপুর প্রতিদিনকেও ধন্যবাদ জানাই এবং যারা এই লাইভ দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, আগামী সপ্তাহে আবার নতুন গেস্ট নিয়ে, নতুন প্রশ্ন নিয়ে, নতুন কিছু জানতে, নতুন কিছু জানাতে, নতুন কিছু শিখতে, নতুন কিছু শেখাতে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।